মাইক্রো ইলেকট্রনিক্স বিষয়টির পরিধি এতটাই বিস্তৃত, জানতে হলে 1947-এরও আগে পৌঁছে যেতে হবে। ভ্যাকুয়াম টিউব, তারপর 1947-এ বেল ল্যাবরেটরিতে উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্র্যাটন প্রথম ইন্টিগ্রেটেড ট্রানজিস্টর আবিষ্কার করেন, যার জন্য 1956-তে আসে নোবেল। এরপর 1958-তে ইন্টিগ্রেটেড সার্কিট, 1965-তে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বা মস হয়ে 1971-এ আবিষ্কার হয় সিমস এবং 1972-এ ইন্টেল 8008 মাইক্রোপ্রসেসরের সাথেই মাইক্রো ইলেকট্রনিক্সের যাত্রা শুরু হয়। Welcome friends to the Microelectronics and MEMS Technology Laboratory developed at E&EC Department of IIT Kharagpur. This laboratory was developed in 1980. The main aim of this laboratory is to do advanced technology material fabrication for use in ISRO, DRDO and BARC. The cutting edge technology particularly talks of fabrication of 4-inch wafer, 1 micron feature size. The application of this particularly has in the area of healthcare, precision agriculture, pollution control and low cost painless drug delivery systems. You are most welcome to come to this laboratory and make best use of it. এটা শুরু হয় আর্লি 1980s এবং প্রথম যুগে যারা ইনিশিয়েটিভ নিয়েছিলেন এটা এখানে একটা ল্যাবরেটরি তৈরি করবার, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রফেসর এন.বি. চক্রবর্তী, যিনি আমারও মাস্টারমশাই। এবং তাদের লিডারশিপে অ্যান্ড উইথ দ্য সাপোর্ট অফ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই খড়গপুরে এই ফেসিলিটিটা তৈরি করা সম্ভব হয়েছে। এবং এই ফেসিলিটিটা শুধুমাত্র আইআইটি খড়গপুরের প্রফেসর্স এবং স্টুডেন্টসদের জন্যই নয়, দিস ফেসিলিটি ইজ সাপোজ টু ক্যাটার দ্য রিসার্চ নিড অফ দ্য এন্টায়ার ইস্টার্ন ইন্ডিয়া। এবং বর্তমানে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি একটা প্রজেক্ট রান করছে, সেটার নাম হচ্ছে স্পেশাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট। তার উদ্দেশ্যই হচ্ছে যে এক্সপার্টাইজ ডেভেলপ করা, যারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ভবিষ্যতে ডিজাইন এবং ফেব্রিকেট করতে পারবে। এবং থ্রু দিস পার্টিকুলার প্রজেক্ট অফ স্পেশাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট, IIT Kharagpur or the Department of Electronics and Electrical Communication Engineering takes the lead of training and developing expertise among the faculties and students of a number of institutions in the Eastern region. কোনো দৈর্ঘ্যের বা মাপের 10 লক্ষ ভাগের 1 ভাগ, সেটা হলো মাইক্রো। আজ এই পরিধিতে পৌঁছে গেছে প্রযুক্তি। প্রতিনিয়ত তৈরি হচ্ছে এমন ইলেকট্রনিক্স গ্যাজেটস যা কমাতে পারে অপ্রয়োজনীয় শক্তির ব্যবহার, আমাদের জীবনযাত্রাকে করতে পারে আরও সহজ। উন্নত দেশগুলোর পাশাপাশি আমাদের দেশেও চলছে মাইক্রো ইলেকট্রনিক্স নিয়ে গবেষণা। আইআইটি খড়গপুরের অত্যাধুনিক মাইক্রো ইলেকট্রনিক্স ল্যাব শুধুমাত্র আমাদের রাজ্যেই নয়, সমগ্র পূর্ব ভারতে ইলেকট্রনিক্স নিয়ে গবেষণার নতুন দিশা দেখাচ্ছে। মাইক্রো ইলেকট্রনিক্স সেন্টার এবং সেখানকার বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি, তার প্রয়োগের বিভিন্ন ক্ষেত্র সম্বন্ধে আমাদের জানালেন প্রফেসর তরুণ কান্তি ভট্টাচার্য। যে কোনো মাইক্রোপ্রসেসর বা যে কোনো ইন্টিগ্রেটেড সার্কিটসের ভেতরে প্যাকেজিং, আপনারা দেখেন প্যাকেজ চিপটা, তার ভেতরে কি আছে, এই পুরো ভেতরের যে ছোট্ট যে অংশটি, সেটার মূল যে সাবস্ট্রেট, এটাকে বলে সিলিকন, এবং এর ডায়ামিটার হলো 2 ইঞ্চ। এই টেকনোলজিটা শুরু ধরুন আজ থেকে 20 বছর আগে, কিন্তু এই 2 ইঞ্চ টেকনোলজিটা ক্রমশ আস্তে আস্তে করে আরও বড় স্ট্রাকচার এবং আরও সাবস্ট্রেট ডায়ামিটার বাড়তে শুরু করেছে। এটা ধরুন 3 ইঞ্চ, তারপরে হলো 4 ইঞ্চ,
এবং এই যে ওয়েফারগুলো, একে বলে সিলিকন ওয়েফার, এগুলোর থিকনেস হলো 575 মাইক্রোমিটার, অর্থাৎ 10⁻⁻6, আর এটার যে ডায়ামিটার সেটা হলো 4 ইঞ্চি। আমরা পরিভাষায় বলি এগুলোকে ফ্যাব, where electronic circuits and devices and integrated circuits and VLSI are fabricated. সেখানে টেকনোলজি চলে গেছে 8 ইঞ্চি এবং এর চাইতেও বড়। অতএব এই টেকনোলজি একদিকে ওয়েফার সাইজ বাড়ছে এবং আরেক দিকে এই ছোট্ট এরিয়া, অর্থাৎ 1 মিলিমিটার বাই 1 মিটার এরিয়ার মধ্যে আরও করে ট্রানজিস্টার গ্রো করা যাচ্ছে। তার ফলে আমাদের একটা নিয়ম আছে, সেটা হলো মুরস ল, যে প্রত্যেক 2 বছর পর দেখা যায় যে ট্রানজিস্টারের ঘনত্ব বা ডেনসিটি পার ইউনিট এরিয়া সেটা দ্বিগুণ করে বাড়ে। এবং আজকের টেকনোলজি কিন্তু যেটা শুরু হয়েছিল ফিউ মাইক্রন ফিচার সাইজ, আজকে সেটা চলে এসেছে 7 কিংবা 9 ন্যানোমিটার। কিন্তু সিলিকন ওয়েফারে রিয়েল এস্টেট কস্টটাকে আমরা কমাচ্ছি, ট্রানজিস্টারের সাইজ কিন্তু একেবারেই তার ফাংশনালিটিকে না কমিয়ে বরঞ্চ আরও ভালো করে সেটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারছি। সেটাই হলো ম্যাজিক। এই সিলিকন ওয়েফারটাকে আমরা একটা ফার্নেসে ঢোকাই এবং এই ফার্নেসটা হচ্ছে 3টে স্ট্যাক থাকে। একটা হলো অক্সিডেশনের জন্য, অর্থাৎ যেখানে আমরা ইনসুলেটিং লেয়ার বা ডায়ালেকট্রিক লেয়ার তৈরি করি। আরেকটা হলো সিলিকনটাকে ফসফরাস বা বোরন দিয়ে ডিফিউজ করে তাকে ডোপ করা। এবং এই পদ্ধতিটাকে আমরা যে তাপমাত্রায় করি সেটা হলো প্রায় 1050 বা প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 3 জোন ফার্নেসে দেখবেন যে সেখানে একটা সেন্টার জোন থাকে, সেখানে ইউনিফর্ম টেম্পারেচার, এবং একসঙ্গে আমরা 25খানা এই ধরনের ওয়েফারকে ওখানে একসঙ্গে প্রসেস করতে পারি। এবং যদি আমরা ইন্ডাস্ট্রি গ্রেডে যাই, সেখানে অনেক সংখ্যক ওয়েফারকে আমরা একই সঙ্গে প্রসেস করি, যার ফলে আমার কস্টটা কমে যায়। এই ডোপিং প্রসেসটা হলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা স্টেপ ইন সিলিকন ফেব্রিকেশন আর ডিভাইস ফেব্রিকেশন। তার পরের ধাপটা হলো এই স্পাটারিং। এবং এই স্পাটারিং টেকনিকে আমরা যেটা করি, দুটো কাজ। আপনি যে ইন্টারকানেক্টসগুলো, অর্থাৎ যে চিপগুলো থেকে তো আপনি আলটিমেটলি একটা বাইরে কোথাও পিনে কানেক্ট করবেন, যেখান থেকে সিগন্যাল পাঠাবেন বা সেখান থেকে সিগন্যাল পাবেন। তো সেইটা করার জন্য আমরা তাকে বলি মেটালাইজেশনস। এবং এই মেটালাইজেশন এবং এই স্পাটারিং ইউনিটটাতে দুটোই কাজ করা যায়। একটা হলো আপনি যেমন সিলিকন ডাইঅক্সাইড গ্রো করাচ্ছেন ডিফিউশন প্রসেসে ইন দ্যাট ফার্নেস, আবার আপনি ডিপোজিটও করতে পারেন সিলিকন ডাইঅক্সাইড। শুধুমাত্র সিলিকন ডাইঅক্সাইড নয়, এমনকি সিলিকন নাইট্রাইড বা আরও হাইকে ডায়ালেকট্রিক যেমন হ্যাফনিয়াম অক্সাইড, এইগুলোকে আমরা ওখানে ডিপোজিট করতে পারি। কেন যে হাইকে ডায়ালেকট্রিকে আমরা যাই, তার কারণে যখন ট্রানজিস্টারগুলোকে আমরা আরও মিনিয়েচারাইজ করছি, তখন প্রয়োজন হয়ে পড়ে যে আমাদের ডায়ালেকট্রিক কনস্ট্যান্ট অফ দি অক্সাইড অর দি ইনসুলেটিং লেয়ার মোর অ্যান্ড মোর। সেই জন্য এই প্রসেসটা হলো স্টেট অফ দি আর্ট টেকনিক্স, যেখানে আমরা 3টে এই ধরনের টার্গেটকে স্পাটার করে এখানে একটা প্লাজমা ক্রিয়েট করা হয়। এই প্লাজমার আর্গন আয়ন্সগুলো স্পাটার টার্গেটগুলোকে হিট করে এবং সেখান থেকে স্পাটার করে সেই স্পিসিসটা গিয়ে সাবস্ট্রেটে ডিপোজিটেড হয়। অর্থাৎ যে প্রসেসটা ডিফিউশনে দেখালাম, যেটা সিলিকনের মধ্যে হচ্ছে, এটা কিন্তু সিলিকনের ওপরে হচ্ছে, মানে এটা একটা অ্যাডিটিভ প্রসেস। আরেকটি ডিফিউশন ফার্নেস, আপনি এটা কল্পনা করতে পারেন যে এটা প্রায় 40 বছরের পুরনো এবং কিভাবে এই টেকনোলজি ডেভেলপ করেছে। আপনি দেখছেন বিটস অ্যান্ড পিসেস সমস্ত ভেসেল, তার মধ্যে আমরা এটাকে ইভাপোরেট করছি জলটাকে, অথবা অক্সিজেন, সেখানে আমরা কেরিয়ার গ্যাস দিচ্ছি, সঙ্গে নাইট্রোজেন থাকছে। এবং এগুলো এই থ্রি স্ট্যাক ফার্নেস, একই জিনিস যেখানে দেখলেন কম্পিউটারাইজ, শুধুমাত্র লোডিং আর আনলোডিংটাতে হিউম্যান টাচ, তার বাদবাকি পুরো প্রসেসটা কম্পিউটারাইজড। আর এখানে কিন্তু সমস্ত কন্ট্রোলটাই একসময় ছিল মানুষ কন্ট্রোল করত। এবং এই টেকনোলজিগুলো আস্তে আস্তে করে আজকে ওই স্টেট অফ দি আর্ট টেকনোলজিতে চলে এসছে। তো এখন যে নতুন টেকনোলজি আসতে চলেছে সেটা হলো কার্বন। কার্বন মানে আপনারা সবাই জানেন, ইট ইজ এ এলিমেন্ট অফ লাইফ। এই কার্বনকে এখন আমরা প্রসেস করছি একই রকমভাবে সিলিকন যেভাবে কাজ করছে ডিভাইস তৈরিতে, ঠিক তেমন করে কার্বনকে আমরা এই ডিভাইস তৈরিতে ব্যবহার করব। এবং তার জন্য যে নতুন ধরনের ইনস্ট্রুমেন্টস বা ইকুইপমেন্ট বা প্রসেস,
সেগুলো আমরা এখানে গবেষণা করি। কী করে একটা নির্দিষ্ট ট্রানজিস্টার্স বা নির্দিষ্ট ডিজাইনকে, যেটা আমরা সিমুলেশন করে যে ডিজাইনটাকে আমরা তৈরি করলাম ফর পার্টিকুলার ফাংশনালিটি, সেইটাকে আমরা কি করে ট্রান্সফার করব অন সিলিকন, তার নাম হচ্ছে ফটোলিথোগ্রাফি। এবং এই ফটোলিথোগ্রাফি করার পরে নেক্সট হচ্ছে যে কি করে আমরা এচ করে এই সিলিকনটাকে ওই যে পার্টিকুলার প্যাটার্ন যেটা ডিজাইন হলো সেটাকে আলটিমেটলি রিয়েলাইজ করা। এবং এই প্রসেসটাকে বলি ডিপ রিঅ্যাক্টিভ আয়ন এচিং সিস্টেম। এখানে আমরা ওয়েফার আমরা মাউন্ট করি, তারপরে এটা একটা রোবোটিক হ্যান্ড যেটা একটা নির্দিষ্ট প্রেশারের পরে, এবং যখন আমরা এখানে একটা প্লাজমা তৈরি করি, দু ধরনের প্লাজমা তৈরি হয় এখানে, একটা হলো যে আরএফ প্লাজমা আর একটা হলো ইসিআর প্লাজমা। এই দুটো প্লাজমাতে ঘনত্ব অনেক বেড়ে যায়, প্লাজমা ডেনসিটি, যাতে সিলিকনটাকে আমরা খুব তাড়াতাড়ি এচ করতে পারি। এবং এই প্রসেসটাকে আমরা বলি ডিআরআই, যার জন্য আমাদের দরকার এর মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস, যেমন সিলিকন ফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড, CF4 এইরকম। এই গ্যাসগুলোকে একটা নির্দিষ্ট ফ্লোয়েতে এই চেম্বারে পাঠানো হয় এবং আর্গন প্লাজমা অলরেডি সেখানে তৈরি করা থাকে। সেখানে গ্যাসগুলো আসলে ট্রাঙ্কেটেড হয়, তারপরে সেই যে আয়নগুলো বেরোলো, সেই ফ্লোরিন আয়নসগুলো সিলিকনটাকে এচ করে একটা নির্দিষ্ট রেটে। এই টেকনিকটাকে বলি টপ ডাউন অ্যাপ্রোচ। যেমন লেয়ার বাই লেয়ার আমরা জিনিসটাকে তৈরি করলাম, তেমনি ওপর থেকে আবার খুঁড়তে আমরা অ্যাকচুয়াল স্ট্রাকচারটাকে বার করলাম। ঠিক যেমন করে একজন মূর্তি বানায় স্কাল্পচারিস্ট, সে তার হ্যামার আর চিজেল দিলে যেমন মূর্তিটাকে একটা মনোব্লক থেকে বানায়, ঠিক সেরকম করেই ভেবে নেবেন যে কেমিক্যাল প্রসেসে আমরা সিলিকনটাকে এচ করতে ওই রকমই ট্রানজিস্টারগুলোকে রূপায়িত করি। যে ওয়েফারটাকে আমরা একটা ট্রান্সলেটারের মধ্যে মাউন্ট করি, তারপরে আবার সেই একই জিনিস, যেহেতু এনভায়রনমেন্ট থেকে সে কন্টামিনেটেড হতে পারে বা তার উপরে একটা থিন ইন্ট্রিনজিক অক্সাইড লেয়ার থাকতে পারে, সেটাকে আমরা এচ করি। এটাকে বলে লোড লক চেম্বার। এখানে আমরা সিলিকনটাকে খানিকক্ষণ এচ করার পরে, ফিউ সেকেন্ডস, মেবি 10 সেকেন্ডস 30 সেকেন্ডস এচ করার পরে তারপরে এই গেট ভালভটা খুলে যাবে অটোমেটিক্যালি এবং আমরা এই চেম্বারে আমরা পাঠিয়ে দিই। এবং এখানে 8টা লেয়ার অফ মেটাল বা ডায়ালেকট্রিক আমরা এখানে ডিপোজিট করতে পারি। এবং এই যে ইউনিফর্মিটি অফ দ্য ডিপোজিশন ওভার দি লার্জ এরিয়া, সেটা ট্রানজিস্টারের প্রপার্টি বা ফাংশনালিটির ওপরে সাংঘাতিকভাবে নির্ভর করে। আপনারা যেমন শুনলেন যে ডিফিউশন প্রসেস, মেটালাইজেশন প্রসেস, ইলেকট্রন বিম অপারেটর ইত্যাদি, কিন্তু আরও একটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেপস ইন মাইক্রোফেব্রিকেশন ইজ ফটোলিথোগ্রাফি। VLSI ল্যাবে যখন কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখছিলেন যে পুরো একটা ডিজাইন কীভাবে লেয়ার বাই লেয়ার আমরা করি, যেটার জন্য মাসের পর মাস পরিশ্রম করতে হয়, যেটাই হলো আইপি আমাদের এই সিলিকন ডিজাইনে। এবার আলটিমেটলি সেই যে প্যাটার্নটা তৈরি হলো, সেটাকে আমরা ট্রান্সফার করি একটা ক্রোম প্লেটেড গ্লাসের উপর, একে বলে মাস্ক। এবং এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন, এটা হলো লেজার রাইটার। এই লেজার রাইটার দিয়ে আমরা এই ক্ষুদ্র ফিচার্সগুলোকে, তার যে বিভিন্ন ফাংশনালিটি, সেগুলোকে আমরা ট্রান্সফার করি অন আ মাস্ক। উই কল ইট মাদার মাস্ক। এবং এরকম একটা প্রসেসে হয়তো 9টা থেকে 12টা বা তারও বেশি মাস্ক থাকতে পারে। এই যন্ত্রটির সাহায্যে আমরা শুধুমাত্র মাস্ক বানাচ্ছি তা নয়, সিলিকন ওয়েফারের মধ্যে আমরা ডাইরেক্টলি প্যাটার্নটাকে রাইট করতে পারি। তার জন্যই যন্ত্রটাকে বলেন লেজার রাইটার। আপনারা তো লেজার রাইটারে কি করে মাস্ক বানানো হয় তা তো দেখলেন, কিন্তু তার পরের স্টেপটা কি? যে স্টেপে আপনি এই প্যাটার্নটা যেটা তৈরি করলেন সেটা সিলিকনের ওপরে ট্রান্সফার করা যায়, এটাকে বলে ফটোলিথোগ্রাফি প্রসেস। আপনি দেখছেন যে সিলিকন ওয়েফারটাকে আমরা একটা স্পিনারের উপরে রাখলাম, তারপরে একটা ফটো রেজিস্টে সেখানে তার উপর দিয়ে সেটাকে প্রায় 4000 RPM-এ ঘোরালাম। তাতে দেখা যায় যে একটা থিন লেয়ার অফ ফটো রেজিস্ট সিলিকনের ওপরে পড়ল। এই ওয়েফারটাকে ওখানে নিয়ে যাওয়ার পরে আমরা দেখুন একটা মাস্ক প্লেট আমরা যেটা লেজার রাইটার থেকে বার করলাম, সেটাকে আমরা ওপরে রাখবো এবং তারপরে একটা নির্দিষ্ট সময়ের পরে একটা ইউভি এক্সপোজার হবে, আলট্রাভায়োলেট লাইট এক্সপোজার হবে, এবং সেটা ওই যে অংশগুলো দিয়ে আমরা প্যাটার্নটা তৈরি করেছি, একটা পোর্শন থাকে ওপেক এবং আরেকটা পোর্শন থাকে ট্রান্সপারেন্ট। তাই ওপেক পোর্শনে সেই ইউভি লাইটটা গেল না, কিন্তু ট্রান্সপারেন্ট পোর্শনটা দিয়ে ইউভি লাইটটা গিয়ে সেটা ওই ওয়েফারটাকে, যেটা ফটোরেজিস্ট সমৃদ্ধ, তাকে অ্যাক্টিভেট করলো। ফটোরেজিস্টটা ডেভেলপ করার পরে যে প্যাটার্নটা আপনি তৈরি করলেন কম্পিউটারে,
যেটা ফাইনালি আপনি বানালেন অন ইউর মাস্ক রাইটার বা ইউজিং লেজার রাইটার, সেই পুরো প্যাটার্নটাকে আমরা সিলিকন ওয়েফারের ওপরে ট্রান্সফার করলাম। মাইক্রোফেব্রিকেশনের একটা বড় অংশ হলো তার ডিজাইন, এবং এই ডিজাইনটা কিন্তু একজন ডিজাইনারের আইপি বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এবং সেটাই কিন্তু মার্কেট। যখন আমরা দেখি যে সিমুলেটেড প্ল্যাটফর্মে ডিভাইসটা ঠিকঠাক কাজ করছে, আমার মনোমতো কাজ করছে, সেগুলোকে আমরা সিমুলেট করে দেখি যে এই ডিভাইসটার ফাংশনালিটি, তার রিপিটেবিলিটি, তার রিলায়েবিলিটি এবং এগুলো সঠিক আছে কিনা। চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী হচ্ছি আমরা। সারা পৃথিবী জুড়েই ক্যান্সার এবং ডায়াবেটিস রোগের চিকিৎসায় মাইক্রো এবং ন্যানো ইলেকট্রনিক্সের প্রয়োগ শুরু হয়েছে। মিনিমাম ইনভেসিভ প্রসেসে কারুর সাহায্য ছাড়াই রোগী নিজের ওপর ওষুধ প্রয়োগ করতে পারবেন এবং প্রক্রিয়াটি একদমই যন্ত্রণাদায়ক না। এছাড়া কিমোথেরাপির পরবর্তী জটিলতা থেকে মুক্তি পেতে হলুদের রাসায়নিক উপাদান কারকিউমিনের ব্যবহার, এই চমৎকার বিষয়গুলিতে সফলভাবে কাজ করছেন ঝিমলি, অয়ন এবং রিচা। ক্যান্সার পৃথিবীতে ফাইট করবার বহু উপায় আছে। তার মধ্যে সবথেকে লেটেস্ট যে টেকনোলজি গোটা পৃথিবীতে এসছে সেটি হলো ক্যান্সার ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি অর্থাৎ আমাদের শরীরের ইমিউন সিস্টেমটিকে ইউজ করে আমরা ক্যান্সারকে ফাইট করতে পারি। এই যে ইমিউনোথেরাপি এটা যেটা করে সেটা হচ্ছে আমাদের শরীরে যে হোয়াইট ব্লাড সেলস অর্থাৎ শ্বেতকণিকা আছে, তার মধ্যে থেকে কিছু সেলস যেগুলোকে আমরা ডেনড্রাইটিক সেলস বলি, সেই ডেনড্রাইটিক সেলসগুলোকে ইউজ করে আমরা ক্যান্সারকে ফাইট করতে শেখাই শরীরকে। তো সেই ডেনড্রাইটিক সেলস আমরা ব্লাড থেকে নিই, এবং ব্লাড থেকে নিয়ে আমরা এক ধরনের চিপ ডিজাইন করেছি। সেই চিপের মধ্যে সেই সেলসগুলোকে পাঠাই, এবং শেষে আমরা এই সেলসগুলোকে রিট্রিভ করি, এবং সেই সেলসগুলো তৈরি হয় বডিতে ইনজেক্ট করার জন্য। এই যে চিপ আমরা ডিজাইন করেছি, এই চিপের সুবিধে হলো এখানে হিউম্যান হ্যান্ডলিং লাগছে না। হিউম্যান হ্যান্ডলিং অর্থাৎ আমাদের মানুষের যে স্কিল লেবার, যেটা আমার স্কিল লোকেদের দরকার হয়, স্কিল লোকেদের আমাদের দরকার হচ্ছে না। আমাদের যে রিয়েজেন্ট কস্ট সেটা অ্যারাউন্ড 100 টাইমস কমে যাচ্ছে। আর যে টাইম অফ প্রোডাকশন, সেই টাইম অফ প্রোডাকশনস 12 থেকে 14 ঘন্টা যেটা আগে লাগতো, সেটা আমরা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে প্রডিউস করতে পারছি। ক্যান্সার রিসার্জেন্সকে বন্ধ করার জন্য আমরা ন্যানো টেকনোলজির সাহায্য নিয়েছি। ন্যানো টেকনোলজির মাধ্যমে আমরা ন্যানো পোরাস জেল তৈরি করেছি, সফট জেল, যেটা আমরা পোস্ট সার্জারির পরে যেখানে সার্জারি হয়েছে সেখানে আটকে দিতে পারি। তাহলে সেই জেলটা থেকে খুব আস্তে আস্তে উইথ পেলোড, মানে যে ওষুধটা আমরা দিতে চাইছি সেই ওষুধটা খুব ধীরে ধীরে বের হবে এবং চারিদিকে টিস্যুতে ছড়িয়ে পড়বে, যাতে ফার্দার ক্যান্সার গ্রো না করে। ইনস্টেড অফ কেমিক্যাল, এনি কাইন্ড অফ কেমিক্যাল, আমরা এখানে যে পেলোড বা মেডিসিনটা ইউজ করছি সেটা আমাদের বহু পরিচিত হলুদ অথবা কারকিউমিন। কারকিউমিনের ব্যবহার ক্যান্সার রুখতে বহুদিন ধরে প্রচলিত। আমরা যেটা করেছি, কারকিউমিনকে কমার্শিয়ালি অ্যাভেলেবল করার জন্যে যে পদ্ধতিগুলো অবলম্বন করার প্রয়োজন সেটা আমরা ন্যানো টেকনোলজির মাধ্যমে মানুষের সামনে আনতে পেরেছি। কারকিউমিন কমার্শিয়ালি অ্যাভেলেবল হচ্ছে না, তার কারণ কারকিউমিন শরীরের মধ্যে বেশিক্ষণ থাকতে পারে না একা একা। 4 থেকে 6 ঘন্টার মধ্যেই সেটা শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। আমরা আমাদের পদ্ধতি বা টেকনোলজির মাধ্যমে কারকিউমিনকে প্রায় 1 মাস অবধি শরীরের মধ্যে সাস্টেন করাতে পেরেছি, এবং কারকিউমিন সেই প্রলংড সময় জুড়ে সমস্ত ক্যান্সারকে ডিস্ট্রয় করতে সক্ষম হয়েছে। এই সমস্ত ক্যান্সার ধ্বংস করার প্রক্রিয়াটা কারকিউমিন যে পদ্ধতিতে করে সেটা হচ্ছে অ্যান্টি অ্যাঞ্জিওজেনেটিক পদ্ধতি, মানে ক্যান্সার সেলকে কারকিউমিন গ্রো হতেই দেয় না। তো এই পদ্ধতিতে আমরা যদি কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট করি তাহলে পেশেন্টের কোনো রকম
কেমোথেরাপিউটিক সাইড এফেক্ট জনিত যে যন্ত্রণা সেগুলোকেও আমরা রুখতে পারি। এই পুরো জিনিসটা আমরা টেস্ট করলাম কী করে? আমরা তো মানুষের মধ্যে এখনের মতো টেস্ট করতে পারি না, কারণ মানুষের মধ্যে টেস্ট করার প্রসেসটা অনেক লম্বা। তো আমরা ল্যাবের মধ্যে আমাদের একটা টেকনোলজি ডেভেলপ করেছি, অর্থাৎ বায়োমাইক্রোফ্লুইডিক চিপ ডেভেলপ করেছি, যে চিপটা মানুষের শরীরের যে ফাংশনস অর্থাৎ শরীরের যে সিস্টেমটাকে, সেই সিস্টেমটাকে অনুকরণ করা যায় তার মধ্যে। এবং তাতে যেটা হবে সেটা হচ্ছে যে অনেক কম সময় আর অনেক কম খরচায় আমরা বুঝতে পারবো যে আমাদের বিভিন্ন রকম যে আয়ুর্বেদিক মেডিসিন বা টেস্টিং বিভিন্ন রকম মেডিসিনগুলো কাজ করছে না করছে না। তো সেই টেকনোলজি ইউজ করে আমরা প্রমাণ করে দিয়েছি যে কারকিউমিনের এফেক্টটা ক্যান্সার সেলের উপর খুবই ভালো এবং ক্যান্সার সেল আর ফিরে আসছে না। एक बार हमने ये दवाइयाँ ढूंढ ली तो उसके बाद हमारा अगला कदम क्या होगा? कैसे हम इन दवाइयों को डॉक्टर्स और रिसर्च लैब से लोगों तक पहुंचाएंगे? सिर्फ भारतवर्ष में अभी हज़ारों और लाखों की संख्या में डॉक्टर्स और नर्सेज की कमी है। ऐसे में हमारा अगला कदम क्या होगा? The only solution to this is developing a drug delivery technique that takes the drug to millions of people and they are able to self-administer it without any pain. The drug insertion by hypodermic syringes is always a cause of trauma to the patient and it requires trained nursing staff. Nerve cells that cause the pain sensation, they are lying in our skin around 1 millimeter deep. So what happens is these hypodermic syringes, they pierce the skin and then that causes pain to us. That if we are making microneedles which are small enough that do not reach the pain sensing nerves, then there will be no pain sensation. In our lab, we work on two different types of microneedles. So one is the hollow microneedle and other is the dissolving microneedle. What happens in hollow microneedle is it gives us an advantage that it can be used for drugs universally. We can apply any kind of drugs which is in liquid formulation to it and that can be painlessly delivered to body. जब हमें दवाइयों को पंप करना है स्किन में, उस समय हमें एक माइक्रो पंप की ज़रूरत पड़ेगी. So that micro pump should be able to push the drug into skin. Now when we are talking about this, so we have been able to develop a novel technology which integrates for first time in India a micro pump and a microneedle array that can deliver drugs precisely to our skin and in a painless way. ডিসলভেবল মাইক্রোনিডল সেকেন্ড জেনারেশন মাইক্রোনিডল, যেখানে আমাদের বাইরে থেকে কোনো পাম্প বা ফোর্সের ইউজ করার প্রয়োজন হবে না। এই মাইক্রোনিডলগুলো সেসব জায়গায় ইউজ হয় যেখানে পেলোড বা মেডিসিনটাকে আমরা কন্ট্রোল করতে পারি, মানে মেডিসিনের ডেলিভারিটা কতক্ষণ ধরে হবে সেই সময়টা আমাদের হাতে থাকে। আমরা টার্গেট করছি এখানে ভ্যাকসিন ডেলিভারিকে, বিশেষ করে টিটেনাস ভ্যাকসিন ডেলিভারি, যেটা খুব তাড়াতাড়ি স্কিনের মাধ্যমে ডেলিভার করা যাবে এবং উইদিন 5 মিনিটস মাইক্রোনিডলটাও স্কিনের মধ্যে ডিজলভ হয়ে যাবে। আমাদের মাইক্রোনিডলটা বাইরে থেকে আবার বের করে আনার কোনো প্রয়োজনীয়তা থাকবে না। টিটেনাস ডেলিভারিকে টার্গেট করার পেছনে আমাদের একটি উদ্দেশ্য আছে। যদিও টিটেনাস অনেকটাই কন্ট্রোলড, তবুও ভারতবর্ষের রুরাল এরিয়ায় এখনও নিওন্যাটাল অ্যান্ড প্রেগনেন্সি ডেথ অনেক বেশি, কারণ এইসব জায়গায় টিটেনাস ভ্যাকসিন পৌঁছানো খুব অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় কোনো না কোনো সময়। বিকজ অফ দ্য ওয়ার্কার হেলথ প্রোভাইডার যারা এই টিটেনাস ভ্যাকসিনগুলোকে সেখানে দিয়ে যাবেন তাদের উপস্থিতি অনেক সময় থাকে না, অথবা হেলথ সেন্টারগুলো প্রপারলি সেই ভ্যাকসিনটাকে ডেলিভার করার জন্যে যে ধরনের ব্যবস্থা দরকার সেই ব্যবস্থাগুলো করতে পারেন না, অথবা সেই সব জায়গায় পৌঁছতে এতটাই সময় লেগে যায় যে ভ্যাকসিনগুলো থার্মাল কারণে, মানে তাপের জন্য অনেক সময় নষ্ট হয়ে যায়। আরেকটাও খুব ইম্পর্টেন্ট
কথা এখানে বলে রাখা দরকার যে একটা ভায়াল যখন আমরা ওপেন করি ভ্যাকসিনের, তখন অন্তত একটি কি দুটি বাচ্চাকে দেওয়ার পরে বাকি ভায়ালটা আমাদের ফেলে দিতে হয়, কারণ ওপেন করার পরে ভ্যাকসিনটা বেশিক্ষণ সেখানে স্টেবল থাকে না। তো এই সমস্ত প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার জন্যে আমরা এই ধরনের ডিজলভেবল মাইক্রোনিডল বেসড টিটেনাস ভ্যাকসিনকে ডিজাইন করেছি, যে ভ্যাকসিনটা একটা প্যাচের মতো, এবং আমরা যেখানে ডেলিভারি করব সেখানে যিনি পেশেন্ট তিনি নিজেই নিজের শরীরে অ্যাপ্লাই করতে পারবেন, কারোর ওপর নির্ভর না করে, কোনো হেলথ ওয়ার্কারের ওপরও নির্ভর না করে। এই ক্ষেত্রে বলে রাখা দরকার যে ভারতবর্ষে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিশন ইন্দ্রধনুষ 2 বলে একটি প্রজেক্ট ইমপ্লিমেন্ট করেছেন, যেখানে 90 to 100% পোলিও আর টিটেনাস ইরাডিকেশনের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু এর এসকালেশন রেট অর্থাৎ প্রতি বছর কতজন করে পোলিও বা টিটেনাস ইরাডিকেট হচ্ছে সেটা খুব কম। আমাদের এই টেকনোলজি ইউজ করে আমরা সেই এসকালেশন রেটটাকেও বাড়াতে পারি, মানে ইরাডিকেশন রেটটাকে আমরা অ্যাক্সিলারেট করতে পারি, এবং সেটাও খুব কম খরচে। So we have been getting support from the NanoNetra project funded by Department of Science and Technology and Ministry of Electronics. But now the work is at the stage where this has to hit the market. At this stage, it requires more funding so that it can be translated from lab to the market and then to people. ব্যবহারিক পরীক্ষামূলক গবেষণার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হল তার ফলাফল এবং প্রয়োগ সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে সেটা সুনিশ্চিত করা। আইআইটি খড়গপুরের মাইক্রো ইলেকট্রনিক্স ল্যাবের প্রতিটি গবেষকের কাজেই এই প্রচেষ্টা খুব স্পষ্ট। যেমন বিকল্প শক্তির ব্যবহারের ক্ষেত্রে সোলার লিফের অসাধারণ প্রয়োগ। কনভেনশনাল এনার্জি রিসোর্সেস যেমন ফসিল ফুয়েল বা ন্যাচারাল গ্যাস, এগুলো পৃথিবী জুড়ে এখন র্যাপিডলি ডিক্লাইন। তার সাথে কিন্তু এনার্জি ডিমান্ডটা কনস্ট্যান্টলি ইনক্রিজ করছে। টু ফুলফিল দিস গ্যাপ আমাদের এমন একটা এনার্জি রিসোর্সেস প্রয়োজন যেটা সাস্টেনেবল। এই সাস্টেনেবল রিসোর্সের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে সোলার এনার্জি ইজ সাস্টেনেবল, মোস্ট প্রমিনেন্ট সাস্টেনেবল রিসোর্স। এখন যে সোলার এনার্জি টেকনোলজি সারা পৃথিবী জুড়ে কাজ করছে সেটা বেসিক্যালি সিলিকন বেসড অথবা রেয়ার আর্থ এলিমেন্ট বেসড। এই টেকনোলজিগুলোর কিছু ইন্ট্রিনসিক লিমিটেশন আছে। ফর এক্সাম্পল, সিলিকন বেসড টেকনোলজিতে আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যদিও 29 to 32% পাচ্ছি, কিন্তু সিলিকন মেটেরিয়ালের ইটসেলফ কিছু অ্যাবজর্পশন প্রপার্টির লিমিটেশন আছে। এছাড়া সবথেকে বড় লিমিটেশন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল কস্ট, মানে এই টেকনোলজিগুলো আনতে যে পরিমাণ কস্ট দরকার হয় সেই কস্টে আমরা বিভিন্ন জায়গায় বেসিক্যালি রুরাল ইন্ডিয়া বা রুরাল ডেভেলপিং কান্ট্রির রুরাল জায়গাগুলোতে যেখানে মানুষ সহজে এনার্জি অ্যাভেল করতে পারে না, পৌঁছে দেওয়া খুব অসুবিধার জায়গা হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্যে আমরা আমাদের ল্যাবরেটরিতে এমন একটা টেকনোলজি ডেভেলপ করার চেষ্টা করছি যেটা ন্যাচারাল ফটোসিনথেসিসকে মিমিক করে। টেকনোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলতে পারি যে পাতার মধ্যে যখন ফটোসিনথেসিস ঘটে তখন তার এফিসিয়েন্সি অলমোস্ট 100%। সেটা ঘটে তার কারণ পাতার ভেতরে যে মলিকিউলগুলো আছে সেটা একটা স্পেসিফিক আর্কিটেকচার তৈরি করে, যে আর্কিটেকচারটার জন্যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমরা পাই। আমরা আমাদের ল্যাবরেটরিতে একটা ফ্লুইডিক সিস্টেমের মধ্যে ন্যানো টেকনোলজিকে কাজে লাগিয়ে কিছু ন্যানো হাইব্রিড মেটেরিয়াল তৈরি করেছি, যে মেটেরিয়ালগুলো এই পাতার পুরো আর্কিটেকচারকে মিমিক করতে পারছে, এবং আমরা আশা করছি যে সেই মেটেরিয়ালটা অনেক বেশি এফিসিয়েন্সিতে এবং অনেক কস্ট এফেক্টিভ ওয়েতে ভারতবর্ষের প্রতিটা মানুষের ডোর স্টেপে এনার্জিকে পৌঁছে দেবে। আমরা আমাদের ল্যাবরেটরিতে কিছু মাইক্রোফ্লুইডিক চিপ ডেভেলপ করছি। এই চিপগুলি আমাদের চুলের থেকেও অনেক ক্ষুদ্র কিছু চ্যানেলস। এই চ্যানেলসগুলো অ্যাকচুয়ালি আমাদের যে পাতার যে স্ট্রাকচার,
আমাদের ন্যাচারাল লিফ, যে লিফের স্ট্রাকচার, সেই লিফের স্ট্রাকচারটাকে আমরা খুব ক্লোজলি রিজেম্বলিং স্ট্রাকচার তৈরি করেছি, যাতে এই যে ন্যানো হাইব্রিড মেটেরিয়াল যেগুলো আমরা বানিয়েছি আমাদের ল্যাবে, সেই মেটেরিয়ালগুলি যখন তার সেই চ্যানেলের মধ্যে দিয়ে ফ্লো করে, তার ঠিক সেটা যেন পাতা স্ট্রাকচার নিতে পারে। এটার যে এফেক্ট সেটি হলো যে এটি ন্যাচারাল সিস্টেমকে খুব ক্লোজলি রিজেম্বল করছে। তো ফল এই যে মেটেরিয়ালগুলো আমরা তৈরি করেছি সেগুলো হলো ফ্লেক্সিবল। তো ফ্লেক্সিবল মেটেরিয়ালের একটি সুবিধা হলো যে আমরা যে কোনো জায়গায় মেটেরিয়ালগুলিকে লাগাতে পারি। যেমন ধরুন বাড়ির ছাদে বা রাস্তার উপরে বা যে কোনো জায়গায়, যেটা সাধারণত কনভেনশনাল সোলার সেলের যে প্রবলেম সেই প্রবলেমটাকে সলভ করে। যেই কনভেনশনাল সোলার সেলকে সব জায়গায় লাগাবার জন্য একটি বড় ইনফ্রাস্ট্রাকচার লাগে, বাট এটা আমরা যে কোনো জায়গায় উইদাউট ইনফ্রাস্ট্রাকচার লাগাতে পারি। তাই এই টেকনোলজিটা অনেক বেশি সস্তা এবং অনেক বেশি ইজিলি এটাকে ছড়িয়ে দেওয়া যায়। আমাদের যোগাযোগ ব্যবস্থার গত 2 দশকে কি আমূল পরিবর্তন হয়েছে, বিশেষ করে ইন্টিগ্রেটেড সার্কিট, পার্সোনাল কম্পিউটার এবং মোবাইলের আবিষ্কারের পর থেকে, তার উদাহরণ আজকের এই VLSI বা ভেরি লার্জ ইন্টিগ্রেটেড সিস্টেম। গবেষণাগারে এই ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি তৈরি করা খুব কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। তবে IIT খড়গপুরের VLSI ল্যাবে মাত্র কয়েক ন্যানোমিটার পরিধির আইসি তৈরি করা সম্ভব হচ্ছে। যোগাযোগ ব্যবস্থায় মাইক্রো ইলেকট্রনিক্সের অত্যন্ত সফল এবং প্রত্যক্ষ প্রয়োগের বিভিন্ন উদাহরণ দিলেন ইন্দ্রনীল। সিরিয়ালাইজার ডিসিরিয়ালাইজার একটা অত্যন্ত কমপ্লেক্স এবং অত্যন্ত ভাইটাল একটা ইলেকট্রনিক সার্কিটস। বেসিক্যালি আমরা এটাকে সার্কিটস না বলে আমরা এটাকে বরং একটা সিস্টেম বলতে পারি। এই সিস্টেমের ভেতরে অনেক ধরনের মাল্টিপল কম্পোনেন্টস আছে। আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা মোবাইল ইউনিট থেকে, যেগুলোকে আমরা টেকনিক্যাল ভাষায় আমাদের ল্যাঙ্গুয়েজে বলি ওটাকে নোড, যারা আমরা একটা লোকাল এরিয়ায় মাল্টিপল নোডস থেকে আমরা কানেকশান করার চেষ্টা করি ডেস্টিনেশন জায়গায়। এই মাল্টিপল নোডস যেখানে কানেক্ট করে সেটাকে সাধারণত BTS বা বেস স্টেশন সার্ভিস বলা হয়। তো একটা BTS ধরে নিন প্লাস অনেকগুলো নোডস মিলে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি হয়, ওয়্যারলেস কমিউনিকেশন বলছি। পরবর্তীকালে এরকম সেভারাল BTS মানে অনেকগুলো BTS পরস্পরকে নিজেদের মধ্যে কমিউনিকেট করার পরে এই সমস্ত ইউজারের ডেটাটাকে ওরা পরবর্তী ডেস্টিনেশন BTS বা ডেস্টিনেশন সুইচে পাঠানো হয় থ্রু সাম অপটিক্যাল লিঙ্ক। মানে অসংখ্য ডেটাকে এমবেড করে সিরিয়ালাইজ করাটাই হচ্ছে এটার মুখ্য উদ্দেশ্য। অর্থাৎ আমরা যখন ডেটাটাকে সিরিয়ালাইজ করলাম তখন সেটা আমরা ওই অপটিক্যাল লাইন বা ওয়্যার লাইনের উপরে ফেলে দিলাম। ধরা যাক ওয়্যার লাইন দিয়ে ডেটাটা ট্রান্সফার হলো এবং ডেটাটা ট্রান্সফার হওয়ার পরে ডেস্টিনেশন BTS বা ডেস্টিনেশন সুইচে গেল। সেটা হয়তো অনেক দূরে থাকতে পারে বা সেটা হয়তো খুব কাছেও থাকতে পারে, বাট ওইখানে যাওয়ার পরে ডেটাটাকে ঠিক এইভাবে রিভার্স প্রসেস করা হয়। অর্থাৎ সেখান থেকে আবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউজারে তাদের রেসপেক্টিভ ডেটা পাঠানোটা হচ্ছে ডিসিরিয়ালাইজেশন। যে ডেটাকে একবার সিরিয়ালাইজ করা হচ্ছে টু সেন্ড ইট ওভার এ লং ডিস্টেন্স থ্রু এ সিরিয়াল পাথ, অথবা উল্টো দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেটাকে ডিসিরিয়ালাইজ করা হচ্ছে যাতে প্রত্যেকটা ইউজার রেসপেক্টিভ ইউজার তার নিজের ডেটা পায়। এই পুরো কাজটা করা হয় একটা ইন্টারফেস ইউনিট দিয়ে বা ইন্টারফেস সার্কিট দিয়ে। সেটার নামই হচ্ছে সিরিয়ালাইজার ডিসিরিয়ালাইজার। তো এটাকে সংক্ষেপে সার্ডিস বলে, টেকনিক্যালি এটাকে সার্ডিস বলে, ইন্ডাস্ট্রি বা একাডেমিয়া এটাকে সার্ডিস নামে বেশিভাবে পরিচিত। একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে ক্লক সোর্স। মেজর চ্যালেঞ্জ হচ্ছে আমরা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ডেটা লুজ করব না, অর্থাৎ প্রত্যেকটা ইউজারের রেসপেক্টিভ ডেটা যেন ইনট্যাক্ট থাকে। তো সেটা আমরা দেখব কী করে? অর্থাৎ সেক্ষেত্রে আমি যেভাবে ইউজারের ডেটাগুলোকে মিক্সিং করাচ্ছি সেই প্রত্যেকটা মিক্সিং কিন্তু একটা টাইম ধরে ধরে হবে। অর্থাৎ এটাকে টাইমিং সিনক্রোনাইজেশন বলাটা আরও বেশিভাবে উপযোগী। প্রত্যেকটা টাইম যদি আমি ঠিকঠাক জানতে পারি তাহলে সেই অনুযায়ী সিরিয়ালাইজ করার পরে উল্টো দিকে ডিসিরিয়ালাইজ করার সময় কিন্তু ওই টাইম ধরে ধরে আমরা প্রত্যেকটা ডেটাকে সেগ্রিগেট করতে পারবো। যে ধরনের ক্লকের বা যে ধরনের টাইমিং জেনারেশন করতে হবে এই চিপটার ভেতরে, সেটা হতে হবে অত্যন্ত হাই ফ্রিকোয়েন্সি এবং অত্যন্ত প্রিসিশন। কিন্তু সবথেকে বড় ইম্পর্ট্যান্ট সুবিধা সিরিয়াল কমিউনিকেশনের একটা হচ্ছে যে আপনি কিন্তু ডেটাটা পাঠাচ্ছেন, আপনি কিন্তু টাইমিং ইনফরমেশন পাঠাচ্ছেন না। তো আপনি যদি টাইমিং ইনফরমেশন না জানেন তাহলে আপনি ডেটা সেগ্রিগেট করবেন কী করে?
কারণ আপনি কিন্তু ডেটাটাকে এমবেড করেছেন একসাথে, সিরিয়ালাইজ করেছেন টাইমিংটা ধরে ধরে। তো সিরিয়াল কমিউনিকেশানের এই জায়গাটা হচ্ছে সবথেকে হাইয়েস্ট কমপ্লেক্সিটি বলে আমার মনে হয়। সেটা হচ্ছে এই সিরিয়াল ডেটার থেকেই কিন্তু রিসিভার সাইডে এতটাই এনাফ ইন্টেলিজেন্সি থাকতে হবে যে এই সিরিয়াল ডেটা থেকেই কিন্তু সে টাইমিংয়ের ইনফরমেশানটা এক্সট্রাক্ট করতে পারবে। এটাকে আমরা সাধারণত বলি ক্লক রিকভারি। আমি বেসিক্যালি এই ক্লক রিকভারি সার্কিটসের উপরে আমার মেন কাজটা হয়েছে, কিন্তু ওভারঅলই কমপ্লিট সার্কিট সিস্টেমটাও আমরা ডেভেলপ করেছি। যে আমাদের কম্পিউটার বা আমাদের যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট যেগুলো আমরা ইউজ করি, এবং সেটা যদি আপনি খুলে দেখেন বা ভেতরটা যদি দেখতে চান, দেখবেন বোর্ডগুলো অনেকটা এরকম টাইপেরই দেখতে হয়, এরকমই কালার বা অলমোস্ট কম্পোনেন্টস ওয়াইজ বাইরে থেকে দেখতে এরকম। এই পার্টিকুলার যে আপনি প্রিন্টেড সার্কিট বোর্ডটা দেখছেন, সেটা বেসিক্যালি আইআইটি খড়গপুরে, মানে আমাদের এই ল্যাবে এটা তৈরি, এবং এই পুরো ডিজাইনটা আমাদের এখানেই হয়েছে। এবং এর উপরে বেশ কিছু কম্পোনেন্টস ব্ল্যাক কালারের যেগুলো আপনারা দেখছেন, সেগুলো আমরা এর ভেতরে এমবেড করেছি। এর মধ্যে যে সবথেকে উল্লেখযোগ্য জায়গাটা, সেটা হচ্ছে আপনি দেখবেন এখানে একটা কালো রঙের একটা বক্স টাইপের একটা সিম্বল আছে, এই একটা কম্পোনেন্টস আছে। এটা বেসিক্যালি সকেট, আমরা বলি এটাকে সকেট। এর ভেতরে আপনি যদি ভালো করে খেয়াল করেন, দেখবেন এর ভেতরে একটা সাদা অংশ দেখতে পাচ্ছেন। এইটাই আমাদের ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা আমরা এখানে ডেভেলপ করেছি। এইটাই হচ্ছে সিরিয়ালাইজার ডিসিরিয়ালাইজার। তৈরি হয়েছে 65 ন্যানোমিটার সিমস টেকনোলজিতে, এবং এর সমস্ত ফান্ডিং বা এগুলো করা হয়েছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজির থেকে। এবং এই কমপ্লিট ডিজাইনটা আমাদের এখানে ইনহাউস, এবং এটা এখানে বোর্ডে সকেটের থ্রুতে এটাকে মাউন্ট করা হয়েছে যাতে আমরা টেস্ট করতে পারি। এই গোল্ডেন কালারের যে পোর্শনগুলো দেখছেন, এগুলো হচ্ছে ইনপুট আউটপুট পিনস, যে দিয়ে আমরা সিগন্যাল ইনবিল্ড করতে পারি এর ভেতরে, অথবা সেখান থেকে সিগন্যাল আমরা এক্সট্রাক্ট করতে পারি। এটা বেসিক্যালি একটা টেস্ট বোর্ড। আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন, দেখবেন এই প্রত্যেকটা পিন, যেগুলোকে আমরা SMA কানেক্টর বলি, সেইগুলো চিপের সঙ্গে জুড়েছে কতগুলো লাইনের দিয়ে। এই লাইনগুলোকে আমরা বলি ইলেকট্রিক্যালি ট্রেস। এগুলো ইলেকট্রিক্যাল ট্রেস। আপনি যদি ভালো করে দেখেন, একটু ডার্ক কালারের সব ইলেকট্রিক্যাল ট্রেস বেসিক্যালি ইন্টারনালি এই চিপটার ভেতরে গেছে। ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে এই ইলেকট্রিক্যাল ট্রেসের যে প্যাটার্ন এবং তার যে লেন্থ, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এই হাই ফ্রিকোয়েন্সিতে গিয়ে। অর্থাৎ এর প্যাটার্ন যদি ওভাল শেপড বা স্ট্রেট লাইন বা লেন্থটা চেঞ্জ হয়ে যায়, বা দুটো পাথের বা দুটো ট্রেসের মধ্যে যদি ডিফারেন্স এসে যায়, আমরা কিন্তু এখানে সিগন্যাল দেখতে পাবো না। এগুলো হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেটেড সার্কিট, যেটাই 65 ন্যানোমিটার টেকনোলজি তৈরি হয়েছে। আপনি যে এই ইন্টিগ্রেটেড সার্কিট অংশটা যেটা আপনি দেখছেন, বেসিক্যালি এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্যালি প্যাকেজড ফর্ম। এই প্যাকেজটার সাইজ হচ্ছে 7 মিলিমিটার বাই 7 মিলিমিটার। এই প্যাকেজটা আপনি যেটা দেখতে পাচ্ছেন ওপর থেকে, সেটা কিন্তু অ্যাকচুয়াল ইন্টিগ্রেটেড সার্কিট নয়, এটা ওর প্যাকেজ ফর্ম। এর ভেতরে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটেড সার্কিটটা থাকে। আমরা দেখাবো যে এই ইন্টিগ্রেটেড সার্কিটের ভেতরে অ্যাকচুয়ালি কী থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য স্মল কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন স্কোয়ার সাইজের। এগুলো বেসিক্যালি হচ্ছে সিলিকন DIE, মানে এইটাই বেসিক্যালি থাকে প্যাকেজ চিপের ভেতরে। আপনারা যদি একটু ডিটেলসে এই জায়গাটা দেখেন, এই প্যাকেজ ফর্মের যে বটম সাইডটা, সেখানে ছোট ছোট আপনি অংশ দেখতে পারবেন। সেই অংশগুলো বেসিক্যালি পিন। এই পার্টিকুলার চিপটা হচ্ছে 48 পিন, অর্থাৎ প্রত্যেকটা সাইডে 12টা করে পিন আছে, 4 12 48টা টোটাল পিন। এবং এই 48টা পিনই কিন্তু ভেতরে এই সিলিকন ডাইয়ের সাথে ইন্টারনালি কানেক্টেড। আমরা যেটাকে দেখাতে চাইছি সেটা হচ্ছে ক্যাডেন্সেরই একটা খুব হাই এন্ড টুল, এটার নাম হচ্ছে ভার্চুওসো লেআউট এডিটর। পার্টিকুলারলি এই টুলে আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়াল সিলিকন ডাইয়ের যেটা আপনারা দেখলাম ফিজিক্যাল ভিউটা, তার ইন্টারনাল কম্পোনেন্টগুলোর প্লেসমেন্ট এবং সেগুলো কী কী আছে। এটা হচ্ছে অসংখ্য কম্পোনেন্টসের মধ্যে অনেকগুলো কম্পোনেন্টের মধ্যে একটা ওয়ান অফ দ্য কম্পোনেন্ট, যেটা হচ্ছে অসিলেটার। সেটা দেখতে পাচ্ছেন একটা ইন্ডাক্টার, এবং মাল্টিপল কম্পোনেন্টস আছে, এবং এগুলো অত্যন্ত সফিস্টিকেটেড ওয়েতে, এবং প্রত্যেকটা কানেকশান কিন্তু বা প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখানে ইনহাউস আইআইটি খড়গপুরেই হয়েছে। এবং এর প্রত্যেকটা ডিটেলস হচ্ছে ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা কাজই হচ্ছে অত্যন্ত ভাইটাল। তো এইভাবে আমরা পুরো কমপ্লিট ডিজাইনটা করেছি। আমরা এখানে প্রায় 90 থেকে 95টা ডিফারেন্ট কন্ট্রোলারকে একসাথে কন্ট্রোল করছি, এবং সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা এই কন্ট্রোলিংটা বেসিক্যালি একটা প্রোগ্রামিংয়ের থ্রুতে করছি। সেই প্রোগ্রামিংটা আমরা আমাদের যে কোনো পার্সোনাল কম্পিউটারে বা ল্যাবের কম্পিউটারে রাখছি।
সেই প্রোগ্রামিংটা ডাইরেক্টলি কম্পাইলড হয়ে যাওয়ার পরে আমরা সেটা থ্রু কম্পিউটারের ভেতর দিয়ে আমরা একটা এমবেডেড সিস্টেম দিয়ে আমরা সেই কন্ট্রোল বিটগুলোকে অ্যাকচুয়াল পিসিবি বোর্ডে পাঠাচ্ছি। জেনারেলি যে কোনো হাই স্পিড সিগন্যালকে আমরা ডিফারেন্সিয়াল ওয়েতেই নেওয়া হয়, যাতে তাদের ক্রস কাপলিংগুলো লিমিটেড রেঞ্জের মধ্যে থাকে। এই পার্টিকুলার কেবলটার ভেতরে একটা অ্যাম্প্লিফায়ারও আছে, এই অ্যাম্প্লিফায়ার দিয়ে আমরা এটা হাই স্পিড অসিলোস্কোপে অবজার্ভ করছি। অসিলোস্কোপে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা বেসিক্যালি ডিজিটাল সিগন্যাল অ্যানালাইজার অসিলোস্কোপ। সেখানে আমরা আপার যে পোর্শন বা আপার পোর্শনে দেখতে পাচ্ছি র্যান্ডাম ডেটা, তার প্যাটার্ন, এবং এই র্যান্ডাম ডেটাটা হচ্ছে সিউডো র্যান্ডাম বিট সিকোয়েন্স 15 প্যাটার্ন, এটা একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন। লোয়ার হাফে আমরা দেখতে পাচ্ছি এই র্যান্ডাম প্যাটার্নের আই ডায়াগ্রাম। এটা একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন বা স্ট্যান্ডার্ড ওয়ে অফ ডিটেকশান, মানে ডেটার কোয়ালিটিটা চেক করা যায়। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে হরাইজন্টাল ওপেনিং এবং ভার্টিক্যাল ওপেনিংয়ের মাঝখানে কোনো রকম ডেটা ট্রানজিশন হয়নি। এর অর্থ হচ্ছে যে এর বিট এরার রেট অত্যন্ত কম। যদি এর ভেতরে কোনো রকম ডেটা ট্রানজিশন হতো, এর মানে দেয়ার ইজ এ এরর ইন দ্য বিট, এটাই বোঝানো যাচ্ছে। আর এই সাইড বা দু সাইডেই আপনি দেখবেন ক্রসওভার আছে, এই ক্রসওভারটা ইজ না, এই যে হরাইজন্টাল যে আপনার যে ডিস্টেন্সটা ফ্রম ওয়ান ক্রসওভার থেকে অ্যানাদার ক্রসওভার, এটাকে আমরা বলবো ইউনিট ইন্টারভাল বা বিট ইউনিট ইন্টারভাল। এবং ভার্টিক্যাল যে ওপেনিংটা আছে এটাকে আমরা বলবো ডেটা অ্যাম্প্লিচিউড। এক্স্যাক্টলি এই ভার্টিক্যাল ওপেনিংটাই হচ্ছে ওপর দিকের অতটা অ্যাম্প্লিচিউড। এর থেকে বোঝা যাচ্ছে এর বিট এর রেট কম, এটা একটা র্যান্ডাম ডেটার লাইভ স্ট্রিম চলছে। এই সময় আমাদের একমাত্র লক্ষ্য পরিবেশ এবং আমাদের স্বাস্থ্যের ওপর পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব। ফটোলিথোগ্রাফির সাহায্যে কার্বন বেসড ন্যানো সেন্সর তৈরি করা হচ্ছে এই ল্যাবে, যা পরিবেশের ক্ষতিকর দাহ্য গ্যাসকে চিহ্নিত করবে, এমনকি আমাদের রোগ নির্ণয়েও সাহায্য করবে, জানালেন অভিক। সেন্সার্সের বেসিক ফাংশন হচ্ছে কোনো বাইরের স্পিসিস যেগুলোকে আমরা ডিটেক্ট করতে চাই সেগুলোকে ডিটেক্ট করে আমাদেরকে কোনো সিগন্যাল দেওয়া। সেগুলো কোথায় কোথায় কাজে লাগে আজকে আমরা জানি যে আমাদের আশেপাশে প্রচুর এরকম জায়গা আছে যেখানে এয়ার পলিউশন অনেক বেশি প্রভাবশীল, অ্যাজ ওয়েল অ্যাজ এরকমও কিছু জায়গা আছে যেখানে ওয়াটার কন্টামিনেন্টস প্রচুর বেশি। সেই জায়গায় আমাদের ওয়াটার কন্টামিনেন্টস ডিটেকশন, যেরকম আর্সেনিক হতে পারে, লেড হতে পারে, মার্কারি হতে পারে, ক্যাডমিয়াম হতে পারে, এই ধরনের হেভি মেটালস আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এমনও কিছু অ্যানালিসিস আছে যেগুলো ধরুন ব্রেথ অ্যানালিসিস বলা হয়, অর্থাৎ এমন কিছু ডিজিজ যেটাকে নন ইনভেসিভ ভাবে ডিটেক্ট করা যেতে পারে। যেরকম যদি আমি আমার ব্রেথ স্যাম্পেলটা নিই, তার মধ্যে অনেক ধরনের কম্পাউন্ডস পাওয়া যেতে পারে। তার মধ্যে ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ডস এক ধরনের কনস্টিটুয়েন্টস, তার মধ্যে অ্যাসিটোন থাকতে পারে, টলুইন থাকতে পারে, ফর্মালডিহাইড থাকতে পারে। এই ধরনের ভিওসির প্রেজেন্স আমাদের বলে দিতে পারে যে কী কী ডিজিজের সম্ভাবনা আছে। লাং ক্যান্সার থেকে শুরু করে ডায়াবেটিস আমরা ডিটেক্ট করতে পারি। তো এই সিস্টেমটা আমরা নিজেরা কাস্টমাইজ করেছি এবং আমরা জানি যে যে কোনো সেন্সর, যে কোনো ডিটেকশন আলাদা আলাদা এনভায়রনমেন্টে হতে পারে। যেরকম আমি যদি ব্রেথ অ্যানালিসিস বলি, তাহলে সেই ক্ষেত্রে যে গ্যাসটা বেরোবে তার সাথে অনেক বেশি হিউমিডিটি থাকবে, কেন আমাদের মুখের থেকে যে ব্রেথটা বেরোচ্ছে তার মধ্যে অনেক বেশি হিউমিডিটি আছে, ওয়াটার ভেপার আছে। তাহলে আমাকে যখন ওই গ্যাস সেন্সারটাকে টেস্ট করতে হবে বা অ্যানালাইজ করতে হবে, সেখানে আমাকে অত্যাধিক হিউমিডিটি ফেলে দেখতে হবে যে ও হিউমিডিটিটা সেন্স না করে আমার ব্রেথের ওই কনস্টিটিউয়েন্ট এলিমেন্টসগুলোই সেন্স করতে পারছে কিনা। তার জন্য আমরা এই চেম্বারে হিউমিডিফায়ার লাগিয়েছি, যেখানে আমরা হিউমিডিটিটাকে কন্ট্রোল করতে পারবো। আমরা জানি যে আমাদের এই নাকে অজস্র মিলিয়নস অফ সেন্সার্স আছে। তাহলে আমরা যখন একটা স্মেল পাচ্ছি, সেটাকে আমরা ডিটেক্ট করতে পারছি যে না, এটা পারফিউমের গন্ধ, এটা একটা সাবানের গন্ধ, এটা অ্যালকোহলের গন্ধ। তো এই যে আমাদের নোজ, এর মধ্যে মিলিয়নস অফ সেন্সার্স যেটা ডিটেক্ট করতে পারছে, সেটাকে ফিজিক্যালি রিয়েলাইজেবল করাটা খুব ডিফিকাল্ট। তার জন্য দুরকম পদ্ধতিতে আমরা কাজ করতে পারি। এক, আমাদের এনভায়রনমেন্টে যে গ্যাসগুলো প্রবাবিলিস্টিক, সেই গ্যাসগুলোর জন্য আমরা 10টা সেন্সার একটা চিপের মধ্যে রাখলাম, অথবা একটা সেন্সারকে নিলাম যে ভ্যারিয়াস গ্যাসের জন্য ভ্যারিয়াস ধরনের প্যাটার্নস, অর্থাৎ যখন গ্যাস ওই সেন্সারের ওপর পড়বে ও নিজস্ব একটা বিহেভিয়ার দেবে। কীরকম বিহেভিয়ার দেবে? এটা একটা অ্যামোনিয়া সেন্সারকে ডিটেক্ট করার সেন্সার ক্যারেক্টারিস্টিক্স। এটা কারেন্ট ভার্সেস ভোল্টেজ। তো ওর রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ কারেন্টটা ফল করছে। আবার যখন আমরা গ্যাসটাকে সরিয়ে দিচ্ছি, ওর রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে, কারেন্টটা বেড়ে যাচ্ছে। তাহলে এই ধরনের সেন্সারকে আমরা বলি রেজিস্টিভ সেন্সার।
রেজিস্টিভ সেন্সর আমরা কেন ইউজ করি? অনেক ধরনের সেন্সর আছে মার্কেটে, ইলেকট্রোকেমিক্যাল সেন্সর আছে, ক্যাপাসিটিভ সেন্সর আছে, অপটিক্যাল সেন্সর আছে, কিন্তু এই ধরনের সেন্সারে খুব বাল্কি ইকুইপমেন্ট দরকার হয়ে থাকে, সেখানে অনেক স্কিল লেবার্সের দরকার হয়ে থাকে। বাট এটা সিম্পল রেজিস্টিভ সেন্সর, অর্থাৎ আমার যে সেন্সর তার একটা বেসিক রেজিস্ট্যান্স, সেটা গ্যাসের কাছাকাছি এলে ওর রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এই প্যাটার্ন থেকে কি ডিটেক্ট করতে পারি যে না, ও এই সেন্সারটা অ্যামোনিয়া ডিটেক্ট করছে। বাট একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে যে এটা শুধু অ্যামোনিয়া ডিটেকশানের সেন্সিং। এরপরে আমরা এর মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস পাঠাবো, টলুইন পাঠাবো, অ্যাসিটোন পাঠাবো, ইথানল পাঠাবো, ফর্মালডিহাইড পাঠাবো, এবং যখনই ওগুলো পাঠাবো এর এই প্যাটার্নটা একটু চেঞ্জ হবে, অর্থাৎ আমরা ওই সেন্সারের যে প্যাটার্নটা সেটাকে রেকগনাইজ করার চেষ্টা করব। যদি আমার এই অ্যামোনিয়ার সাথে অ্যাসিটোন মেশে তাহলে ওর প্যাটার্নটা কী হবে? তাহলে কি ও এত শার্প ফল করবে, না একটু দেরিতে ফল করবে? সেটা কি এতটাই ফল করবে, না ওর থেকে বেশি ফল করবে? তাহলে অর্থাৎ আমরা রাইজ টাইম, ফল টাইম, রেসপন্স পার্সেন্টেজ এইগুলোকে ক্যালকুলেট করে আমরা বলতে পারি যে এই গ্যাসেস এই কম্পোজিশনে প্রেজেন্ট আছে। অর্থাৎ এই টেকনিকটাকে বলা হয় প্যাটার্ন রেকগনিশন টেকনিক। মানে আমি একটা সেন্সারের প্যাটার্নটাকে অ্যানালাইজ করে বলতে পারবো যে এই কনস্টিটিউয়েন্টসগুলো এত পার্সেন্টেজে আছে। এইগুলো এক একটা সেন্সার, এইগুলোকে আমরা প্যাটার্ন করেছি এই ল্যাবে ইউজিং ফটোলিথোগ্রাফিক টেকনিক। এগুলোর ওপর গোল্ড ইলেকট্রোডস আছে এবং এই ইলেকট্রোডের ওপরে আমরা আমাদের সেন্সিং ন্যানো মেটেরিয়ালস কোট করি। এখানে যেটা কোট করা হয়েছে এটা হচ্ছে কেমিক্যালি ডিরাইভড গ্রাফিন। এই গ্রাফিন দিয়েই আমরা অ্যামোনিয়া সেন্সার ডিটেকশন করেছি। বাট এই গোল্ড সবসময় ডিপোজিশন করা সম্ভব হয় না, বিকজ এটা একটু এক্সপেন্সিভ। তাই জন্যে আমরা আরেক ধরনের ইলেকট্রোড ফ্যাব্রিকেট করেছি। এটা হচ্ছে অল কার্বন ইলেকট্রোড, অর্থাৎ আমরা কিছু পলিমার দিয়ে ইউজ করে সেটাকে বার্ন করিয়ে কার্বন করেছি। এটা আপনারা একটা ওয়েফার দেখতে পাচ্ছেন, এখানে অজস্র সেন্সার্স আছে, অর্থাৎ সেন্সার্সগুলোর ডাইমেনশন এতটাই ছোট যে একটা সিঙ্গেল ওয়েফারের মধ্যে 40টা ইলেকট্রোড আছে, অর্থাৎ 40খানা সেন্সার আমরা একটা ইলেকট্রোডের মধ্যে বানাতে পেরেছি, এবং সেটা কার্বন বেসড, অর্থাৎ আমাদের গোল্ডের যে কস্ট সেটাকে আমরা অনেকটাই ইকোনমিক্যাল করে উঠতে পেরেছি। স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন অর্থাৎ সিভি রামনের কথা আমরা প্রায় সবাই জানি। সাধারণ আলোর বর্ণালী বীক্ষণ, যা রামন স্পেকট্রোস্কোপি নামে বিখ্যাত, সেই আবিষ্কারের জন্য 1930-এ তিনি নোবেল পুরস্কার পান। আজকের মাইক্রো ইলেকট্রনিক্সের গবেষণার অনেকটা অংশ এই রামন স্পেকট্রোস্কোপির ওপর নির্ভরশীল। যেমন দ্বিমাত্রিক ইলেকট্রনিক্স কম্পিউটারের কার্যক্ষমতা বহু গুণ বাড়িয়েছে। রামন স্পেকট্রোস্কোপির ব্যবহার নিয়ে কথা বললেন শান্তনব। রামন এফেক্ট এমনই একটা দুর্লভ এফেক্ট যার জন্য সিভি রামনকে নোবেলটা দেওয়া হয়। 1/20 লাখ, অর্থাৎ 20 লাখ অণুর মধ্যে একটি অণু এই রামন এফেক্ট দেখায়। অর্থাৎ সে কিছু গাণিতিক নিয়মে, এবং আমরা জানি যে অণুগুলো কিন্তু সরল রৈখিক না, তারা কখনো এরকম থাকতে পারে, তারা এরকম থাকতে পারে, তারা এরকম থাকতে পারে, বিভিন্ন জ্যামিতিক গঠনে তারা থাকে। তো এই জ্যামিতিক গঠনের উপর নির্ভর করে তারা এই আলো শোষণ করার ব্যাপারটা তারা নিয়ন্ত্রণ করে। তো এই এতগুলো 20 লক্ষটা অণুর মধ্যে একটা অণু যদি এই ব্যাপারটি অর্থাৎ রামন এফেক্টটি দেখায়, তাহলে বুঝুন যে এই যন্ত্রটিকে কতটি সূক্ষ্ম হতে হয়। আমাদের কম্পিউটারের ভেতরে, মোবাইলের ভেতরে আছে ইলেকট্রনিক্সের একটি ছোট অংশ, সেটাকে বলে ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর বিপ্লব এনেছিল আজ থেকে অনেক বছর আগে, যখন IBM ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন প্রথম ট্রানজিস্টর আবিষ্কার করে। তো এখন পৃথিবীতে ইলেকট্রনিক্স তার গণ্ডি, তার সীমাকে অতিক্রম করতে চাইছে, যেটা সিলিকনের ক্ষেত্রে আর সম্ভব না। কারণ আমরা ভাঙতে ভাঙতে ছোট করতে 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 7 ন্যানোমিটার, এবার ন্যানোমিটার ব্যাপারটা বললে খুব জটিল লাগে। আপনি ভাবুন আপনার একটি চুলকে আপনি নিলেন এবং সেটির প্রস্থ বরাবর সেটিকে 100 বার, 1000 বার কাটলেন। কাটার পরে যে অংশটা পড়ে থাকলো সেটা হচ্ছে 1 ন্যানোমিটার, অর্থাৎ 100 × 1000। তাহলে সেই ছোট্ট অংশটা পর্যন্ত আমরা সিলিকনে পৌঁছে গেছি। অ্যাপেল ইউজ করছে, আমরা অ্যাপেলের মোবাইল, ল্যাপটপ ইউজ করি, 7 ন্যানোমিটার টেকনোলজিটা অ্যাপেল আছে। এরপরে সিলিকন আর সিলিকন থাকছে না, তাহলে আমরা কি করব? তখন আসে গ্রাফিন, তখন আসে MOS2। গ্রাফিনের নাম আমরা অনেকেই শুনেছি, অর্থাৎ গ্রাফাইটকে আমরা যেভাবে
পেঁয়াজের খোসা খুলি তেমনভাবে গ্রাফাইটকেও আমরা খুলতে পারি। গ্রাফাইট কি হয়, এই মৌমাছির চাকের মতো হবে না, কার্বনগুলো একটার সাথে আরেকটা লেগে থাকে, ছকোনা হয়। এবারে এই একটা ছকোনা আপনি ধরে নিতে পারেন দুধের স্বর যেরকম হয়, তখন গ্রাফাইটের এক একটা স্বর থাকে, সেই স্তরটির উপরে আরেকটি গ্রাফাইটের স্তর থাকে, তারপর আরেকটি থাকে, তারপর আরেকটি থাকে। এবার এই যে দুটো স্তর, তার মধ্যে না আকর্ষণটা একটু কম থাকে, সেই জন্য আপনি দেখবেন পেন্সিলের শীষ যেখানে গ্রাফাইট থাকে, হাতে নিলে ঘষলে গ্রাফাইটটি লেগে যায়। এটাকেই বলা হয় স্কচ টেপ প্রসেস, যার জন্য 2001 সালে নোবেল আসে। অর্থাৎ একটি সেলোটেপ দিয়ে আপনি এটা করে দিতে পারবেন। এবার করতে 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 একটা জায়গায় চলে আসবে গ্রাফিন, সেটা হচ্ছে শুধুমাত্র তার কোনো দৈর্ঘ্য থাকবে না, অর্থাৎ দ্বিমাত্রিক হয়ে যাবে, জিনিসটা ত্রিমাত্রিক থাকবে না। আমরা এই যে টাওয়ারের মতো বাড়ির মতো উঠে গেছিল, বাড়ির ধরুন 11 তলা বাড়ির 10টা তলা সরিয়ে দিয়েছি, তাহলে একতলা বাড়ি পড়ে থাকে, তেমন গ্রাফাইটকে ভাঙতে 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 আমরা শুধু এই একতলায় পৌঁছেছি, তার নাম গ্রাফিন। গ্রাফিন এবং তারপরে এর আরও অনেক ভাইরা ভাই এখন আমাদের বিজ্ঞানের এই দুনিয়াতে চলে এসছে, MOS2 এসছে, গ্রাফিন এসছে, এরকম অনেক কিছু আছে। তো তাদেরকে দেখা, তাদের তো আমি চোখে দেখতে পাবো না, তাদের তো কোনো হাইট নেই, তাদের কোনো উচ্চতার মানে বেধ নেই, তাহলে তাদের আমরা দেখবো কি করে? তাদের দেখার জন্য তখন আমার লাগে এই ধরনের অত্যন্ত সফিস্টিকেটেড যন্ত্র, যার নাম রামান স্পেকট্রোস্কোপি। এবং এটা দিয়ে আমরা করি কি, এই যে 2 ডাইমেনশনাল ইলেকট্রনিক্স, এর অনেক সুবিধা আছে। অবশ্যই আধুনিক কম্পিউটারের থেকে আপনাকে অন্তত 100 থেকে 150 গুণ স্পিড অর্থাৎ গতি দেওয়ার জন্য এই ধরনের 2D মেটেরিয়ালস অর্থাৎ দ্বিমাত্রিক যে জিনিসগুলো আছে অর্থাৎ গ্রাফিন, MOS2, তারা সাহায্য করবে। আমাদের ডেটা স্টোরেজ অর্থাৎ মেমোরি, তার ক্ষেত্রেও এর অনেক ভূমিকা আছে। তো এই ধরনের কাজগুলোর জন্য আমরা এখন ত্রিমাত্রিক থেকে দ্বিমাত্রিকে আসছি এবং হয়তো এর পরে একমাত্রিকেও যাব। তো তার জন্য আমাদের লাগে রামান স্পেকট্রোস্কোপি। সাধারণ মানুষের কাছে ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের ফলাফলকে ব্যাপকভাবে পৌঁছে দেওয়াটাই একজন গবেষকের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। তাই শিল্পোদ্যোগকে চিরকালই গুরুত্ব দিয়েছে IIT। শুধুমাত্র গবেষণাগারের 4 দেয়ালের মধ্যেই নয়, IIT খড়গপুরের বিশাল ক্যাম্পাসে শিক্ষক এবং গবেষকদের মত আদান প্রদানের জন্য রয়েছে আড্ডা নামক ওপেন ফোরাম। পরীক্ষামূলক রিসার্চের ফলাফলকে কিভাবে দেশ বিদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চান, আড্ডায় বসে সেটাই জানালেন এক ঝাঁক তরুণ গবেষকরা। আমরা সবাই মিলে একটি এন্টারপ্রেনারশিপ ভেঞ্চার স্টার্ট করেছি, যার নাম হলো ইনোভোডাইম। আমাদের তরফ থেকে যে রিসার্চ এবং যে ল্যাবের যে রিসার্চ হয়েছে, তার থেকে আমরা যেটা বলতে পারি যে আমরা বায়োচিপস ডেভেলপ করব, যে বায়োচিপস বেসিক্যালি পয়েন্ট অফ কেয়ার ডায়াগনস্টিক্স, অর্থাৎ গরিব থেকে গরিব মানুষের জন্য আমরা অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার নিয়ে আসতে চাই। বেসিক্যালি আমি দিতে চাই VLSI ডিজাইনের কিছু অংশ। বেসিক্যালি আমি কিছু বায়োমেডিক্যাল চিপস, যেগুলো ইন্টারফেসিং সার্কিটস অথবা হাই স্পিড ডোমেনের কিছু সার্কিটস, যেগুলো স্পেশালি স্ট্র্যাটেজিক এবং ডিফেন্স সেক্টরেও কাজে লাগতে পারে, সেই ধরনের কিছু সার্কিট ডেভেলপমেন্টের আমাদের কাজ রয়েছে। সেগুলো আমরা ভবিষ্যতে এগুলো এক্সপ্লোর করব এবং সেগুলো প্রোডাক্ট লেভেলে আমরা মার্কেটেও বের করব। Innovodyne is going to make the art of making things smaller, whether it is bringing diagnostics to a smaller scale or electronics to a small scale or making things painless. Our attempt will be to take healthcare to remotest doorstep. এই প্রজেক্টগুলোর কথা এখনো অবধি আলোচনা হলো, যে সার্ভিসগুলো আমাদের কোম্পানি দিতে চলেছে, এর সাথে ইন অ্যাডিশন আমরা একটা বায়োমেটেরিয়াল রিলেটেড সার্ভিসও দিতে চাইছি, দ্যাট উইল বি কস্ট এফেক্টিভ এবং যেটা হেলথ কেয়ারের বিভিন্ন সেক্টরে কাজে লাগতে পারে, যেমন ডিগ্রেডেবল সুচার, ডিগ্রেডেবল মাইক্রোনিডল, ডিগ্রেডেবল সার্জিক্যাল গ্লু। এবং এই সমস্ত টেকনোলজিগুলো আমরা প্রত্যন্ত গ্রামে এবং অ্যাফোর্ডেবলভাবে ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। ভারতের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির গবেষণা সারা পৃথিবীর কাছে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। IIT খড়গপুর সেক্ষেত্রে অন্যতম দিশারি।
প্রফেসর তরুণকান্তি ভট্টাচার্য এবং তার গবেষক ছাত্রছাত্রীদের হাত ধরে আমরাও স্বপ্ন দেখছি সেই নতুন ভারতের। We are Innovotype.